আমাদের প্রথম পাতায় তো আজকে একটা খবর আছে, যেটা হলো যে মানবতা বিরোধী অপরাধের মামলার বর্তমান অবস্থা কি, ওই রিপোর্টটাতে আসলে আছে কি? আমাদের রিপোর্টে আজকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের কাজ চলছে সেটিতে এখন পর্যন্ত 24টি মামলায় প্রায় 450 জন আসামিকে কিন্তু বিচারের মুখোমুখি করা হয়েছে। সেক্ষেত্রে 161 জন কিন্তু কারাগারে বন্দী আছেন। অবশিষ্ট যে আসামি 293 জনের কাছাকাছি, তাদেরকে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তারা কোথায় আছে, কে কোথায় আছে সেটি কিন্তু অপরাধ ট্রাইব্যুনাল আসলে জানে না। আপনি জানেন যে 2024 সালের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই ট্রাইব্যুনাল কিন্তু পুনর্গঠন করা হয়। অর্থাৎ ট্রাইব্যুনাল কিন্তু এখন দুইটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2। সেখানে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। আগে যেমন এই ট্রাইব্যুনাল যখন প্রথম গঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, সেটি ছিল শুধুমাত্র 71-এর যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল, মানবতা বিরোধী অপরাধ, তাদের বিচার কাজ করার জন্য। কিন্তু এখন কিন্তু সেটির প্রেক্ষাপটে 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলা হয়, সেটি তারা যারা জড়িত এই অপরাধের সাথে, সে সময় ছাত্র জনতাকে রুখতে যারা গুলিবর্ষণ করেছিল, হত্যাযজ্ঞের মতো কর্মকাণ্ড বেছে নিয়েছিল, তাদের বিচার কাজ করার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালের সংশোধনী আনা হয়। এর মধ্যে কিন্তু গুম খুন অন্যান্য গত আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুম সমস্তটাই এই অপরাধের আওতায় আনা হয়েছে, সে বিচার কাজ চলছে। তো এখন সবচেয়ে আমাদের রিপোর্টে আজকে আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি, 293 জন যে আসামির এখনও ধরাছোঁয়ার বাইরে, তারা কোথায় আছেন ট্রাইব্যুনাল কিন্তু সঠিকভাবে জানে না। তো সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল যেটি বলার চেষ্টা করছেন, ট্রাইব্যুনালের মুখপাত্র এবং মুখপাত্র মানে যিনি নতুন দায়িত্ব নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আপনি জানেন যে কিছুদিন আগে এই অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রথম প্রসিকিউটর ছিলেন অর্থাৎ তাজুল ইসলাম সাহেব, তাকে কিন্তু সরকার নতুন সরকার এসে বিদায় করেন। তার প্রসিকিউশনের টিমের মধ্যেও কিন্তু একটা ইন্টারনাল কন্ট্রোভার্সি আমরা শুনতে পাচ্ছি, ওইটা আসলে কি ছিল? সেটি দুই পক্ষেরই পাল্টাপাল্টি বক্তব্য আছে। এক পক্ষ, একজন প্রসিকিউটর বলেছেন যে চিফ প্রসিকিউটর এবং তার সঙ্গে দু একজন লোকজন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল। আবার যিনি অভিযোগ করেছেন যে প্রসিকিউটর, তার বিরুদ্ধে কিন্তু 1.5 মাস আগে তাকে বাদ দেওয়ার জন্য কিন্তু তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে কিন্তু সাবেক যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন আইন উপদেষ্টার কাছে। সব মিলিয়ে ট্রাইব্যুনালের যিনি নতুন প্রসিকিউটর, তিনি বলেছেন যে ধরাছোঁয়ার বাইরে যে আসামিরা আছে তাদেরকে ধরার জন্য তারা প্রাণান্তর চেষ্টা করছেন এবং তাদের বিচার কার্য কোনো সমস্যা হবে না। এবং ট্রাইব্যুনালে যতটুকু সমস্যা হয়েছে বিভাজনের কারণে, সেটি নিয়েও কিন্তু যে বিচার কার্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেটি নয়। যখন আরেক পক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়মের অভিযোগ ওঠে, তখন প্রসিকিউশনের নিয়ে সাধারণ মানুষের ধারণাটা একটু অন্যরকম হবে না? আসলে বিচারাধীন বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। আমরা চাই যে কোনো নিরাপদ মানুষ যেন আসলে ক্ষতির শিকার না হোক, আবার যিনি প্রকৃত অপরাধী তিনি যেন আইনের কাঠগড়া থেকে ফাঁক ফোকরে বেঁচে না যান। যারা অপরাধ করেছেন তারা বিচার হোক, তবে নৈতিকভাবে যখন পাল্টাপাল্টি একই প্রসিকিউশনের মধ্যে যখন কথা বা কাদা ছড়াছড়ি শুরু হয়, তখন কিছুটা হলে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আচ্ছা, এই যে 293 জন আসামি ধরাছোঁয়ার বাইরে বলতে আমরা কি মনে করতেছি? এই 293 জন আসলে কারা? আপনি দেখেছেন যে এখন পর্যন্ত যে 24টি মামলায়, সেই 24টি মামলায় 3টি মামলায় কিন্তু বিচার কার্য সম্পন্ন হয়েছে। এই বিচার কার্যে উল্লেখযোগ্য আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের দুজনকে কিন্তু ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে প্রথম মামলায়। এই ধরনের 3টি মামলার বিচার হয়েছে। এখনও 2টি মামলা কিন্তু অপেক্ষমান। একটি হচ্ছে খুব আলোচিত মামলা, যেটি আমরা দেখেছি যে এই জুলাই আন্দোলনের সময় তিনি বুক পেতে নিয়েছিলেন গুলিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের যে ছাত্র আবু সাইদ, তার একটি হত্যা মামলা। আপনার নিশ্চয় মনে আছে এই জুলাই জুলাই আন্দোলনের সময় আপনার রামপুরায় একটি কার্নিশে বসে থাকা একজন আন্দোলনকারীকে পুলিশ নির্বিচারে গুলি ছুড়ছে। এই 2টি মামলার খুব শীঘ্রই রায় হবে বলে অপেক্ষমান রয়েছে। তো মূলত এই মামলার আসামি হচ্ছে সাবেক সরকারের যারা মন্ত্রী, যারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা, ওই সময় আইন শৃঙ্খলা প্রস্তুতির বিভিন্ন বাহিনীর যারা সদস্য ছিলেন, তাদের অনেকেই কিন্তু এই বিচার কার্যক্রম ভিতরে পড়ে গেছেন ইতিমধ্যে। যারা দেশে ছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং শীর্ষস্থানীয় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, তারা তো মোটামুটি সবাই অ্যারেস্টেড। যে 161 জন অ্যারেস্টে আছেন তাদের মধ্যে তারা আছেন, কিন্তু বাকি যারা অ্যারেস্ট না বা গ্রেফতার করা যায়নি, তারা তো সবাই আসলে পালিয়ে অন্য দেশে চলে গেছেন। সেই ক্ষেত্রে তাদেরকে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া কি আছে? যে এখন পর্যন্ত আপনি যেমনটি বলছিলেন যে তাদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু ট্রাইব্যুনালের দেখিনি। শুধুমাত্র তাদের বক্তব্যের মাঝে আর
বিভিন্ন টকশোর মাঝে যারা আসে তাদের পক্ষ থেকে কথা বলে তারা আশাবাদ ব্যক্ত করেন, কিংবা তারা যে বিভিন্ন ক্ষেত্রে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা ফিরিয়ে আনবেন, দেখবেন, এমনটি কিন্তু বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে যাদের সন্তান কিংবা যাদের পরিবার থেকেও মারা গেছেন বা শহীদ হয়েছেন, তারা কিন্তু বরাবরই বলে আসছেন যে কার্যত সরকার এবং প্রসিকিউশন যে টিম তারা তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে খুব একটা আন্তরিক বা প্রসিকিউশন বা সে ট্রাইব্যুনাল তেমনটি তো দেখা আসলে যায়নি। এটা ফিরিয়ে আনার ক্ষমতা নেই। ক্ষমতা হয়তো সরকার এবং ফরেন মিনিস্ট্রি যদি সেইটার ইনিশিয়েটিভ নেয়, সেই ক্ষেত্রে এই সরকারকে এই ইনিশিয়েটিভ নিবে। যেহেতু নতুন একটি সরকার গঠন হয়েছে মাত্র কয়েকদিন আমরা দেখলাম, সেহেতু এই সরকারের এই ট্রাইব্যুনাল কিংবা তার কার্যক্রম কিংবা বিদেশে পালিয়ে থাকা যে আসামিদের ব্যাপারে এই সরকারের অবস্থান কী হবে, নিশ্চয়ই তারা বিচার করছেন এবং তাদেরকে ফিরানোর চেষ্টা করবেন, কিন্তু সেই প্রক্রিয়াটা কতটুকু তারা এফোর্ট দিবেন তাদেরকে ফিরানোর জন্য, সেটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সাইফুল।